দর্শক স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রহমান। বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। এতে বলা হয়, নির্বাচনে বাংলাদেশ 30-27 ভোটে জাপানকে পরাজিত করে এই অনন্য মর্যাদা অর্জন করে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে সাউথ কোরিয়া ও ভারতও প্রতিদ্বন্দ্বিতায় ছিল, তবে শেষ পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 43তম অধিবেশনটি শুরু হবে চলতি বছরের 30 অক্টোবর উজবেকিস্তানের সামারকান্দ শহরের সিল্ক রোড কনফারেন্স সেন্টারে। সম্মেলনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে 13 নভেম্বর। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখী কনসেন্স নামে একটি নৌযান থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বাংলাদেশ সময় বুধবার সকাল 10:15টার দিকে ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় কথা জানান তিনি। ভিডিও বার্তায় শহীদুল আলম বলেন, তিনি বাংলাদেশের একজন ফটোগ্রাফার ও লেখক। সাগরে তাদের আটকে দেওয়া হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। এরা সেই বাহিনী যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা নিয়ে গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান শহীদুল আলম। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, একটি নতুন ফ্লোটিলা যা সমুদ্রসীমা ভেঙে প্রবেশের চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। ফ্লোটিলার সমস্ত নৌযান এবং যাত্রী ইসরায়েলি নৌবাহিনী দ্বারা আটক করা হয়েছে এবং বর্তমানে একটি ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে। পরে তাদের দ্রুত বহিষ্কৃত করার পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তির পর দেশে ফিরে স্টকহোমে এক সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ করেন। বলেন, ইসরায়েলি সেনারা তাকে সহ অন্যদের অপহরণ ও নির্যাতন করেছে, তবে নির্যাতনের বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি গ্রেটা। সাংবাদিকেরা বারবার জানতে চাইলে শুধু বলেন, তাকে বিশুদ্ধ পানি দেওয়া হয়নি এবং অন্য আটক ব্যক্তিদের জরুরি ওষুধ থেকে বঞ্চিত করা হয়েছে। গ্রেটা বলেন, তাদের সঙ্গে যা ঘটেছে তা গাজার মানুষের প্রতিদিনের অভিজ্ঞতার তুলনায় কিছুই নয়। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। তবে ইসরায়েল বারবার দাবি করছে, আটক ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের অসদাচরণ করা হয়নি। গ্লোবাল সমুদ ফ্লোটিলার অংশ হিসেবে সাগর পথে ত্রাণ নিয়ে গাজা উপকূলের কাছাকাছি থুনবার্গ সহ অন্তত 2 শতাধিক ব্যক্তি আটক হন। পরে অনেককেই নিজ দেশে ফেরত পাঠায় ইসরায়েল। গাজা শান্তি প্রস্তাবের আলোচনায় কিছু শর্ত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর, ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার এবং গাজা পুনর্গঠন সহ আরও কিছু শর্ত জানায় গোষ্ঠীটি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবের ওপর মিশরে চলছে পরোক্ষ আলোচনা। এতে ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। হামাসের মুখপাত্র ফাউজি বারহম জানান, তাদের প্রতিনিধিরা সব বাধা অতিক্রমের চেষ্টা করছেন। তবে তিনি অভিযোগ করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা আটকানো ও ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা করছেন। শান্তি আলোচনার মধ্যেও গাজায় স্থল অভিযান ও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবারের হামলায় কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হন। এতে করে গাজায় 2 বছরের ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো কমপক্ষে 66,600 জনে। পাকিস্তান বিমান বাহিনীকে অত্যাধুনিক এয়ার টু এয়ার মিসাইল সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। AIM-120 সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো যুদ্ধবিমান থেকে ছোড়া সম্ভব এবং এটি অনেক দূর পর্যন্ত পাইলটের সঙ্গে যোগাযোগ রাখতে সক্ষম। এটি শত্রুর যুদ্ধবিমানের পাশাপাশি ছুটে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে 2 দেশের সামরিক সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। ওয়াশিংটনে প্রকাশিত সরকারি নথি অনুযায়ী পাকিস্তান 2030 সালের মধ্যে AIM-120D3 অ্যাডভান্সড মিডিয়াম রেঞ্জ মিসাইল পাবে, যা এই সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ। চুক্তিটির আর্থিক মূল্য প্রায় $2.5 বিলিয়ন।
এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেথিয়ন কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শুধু পাকিস্তানই নয়, তুরস্ক সহ আরও কয়েকটি মিত্র দেশ এই চুক্তির আওতায় ক্ষেপণাস্ত্র পাবে বলে মার্কিন যুদ্ধ বিভাগ জানিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র যোগ হলে পাকিস্তানের আকাশযুদ্ধের সক্ষমতা ও প্রতিরক্ষা শক্তি বহু গুণে বৃদ্ধি পাবে। ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিতে পাহাড় থেকে বিশাল পাথর ধসে যাত্রীবাহী একটি বাসের অন্তত 15 যাত্রী নিহত হয়েছেন। স্থানীয় সময়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রদেশটির পাঠানকোট মান্ডি সড়কের ভালুঘাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রাইভেট বাসটিতে করে যাত্রীরা মোরাত্তান থেকে ঘুমারিনে যাচ্ছিলেন। প্রবল বর্ষণে ভয়াবহ ভূমিধসের ঘটনায় চলন্ত বাসটি বিশাল পাথরের নিচে চাপা পড়ে। এ ঘটনায় আহত হন আরও 1 ডজনের বেশি মানুষ। স্থানীয় কর্মকর্তারা জানান, বাসটিতে 28 থেকে 30 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর 15টি মরদেহ উদ্ধার করা হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত প্রত্যেক পরিবারকে জাতীয় ত্রাণ তহবিল থেকে 2 লাখ টাকা এবং আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ প্রদানের ঘোষণা দিয়েছেন। মিয়ানমারের মধ্যাঞ্চলীয় এক শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসবে সেনাবাহিনীর বোমা হামলায় শিশুসহ অন্তত 32 জন নিহত হয়েছেন। আহত হন কমপক্ষে 50 জন। মিয়ানমারের গণমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, সোমবার রাতে সাগাইং অঞ্চলের চাং ইউ টাউনশিপে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসবের পাশাপাশি জান্তা বিরোধী বিক্ষোভের উদ্দেশ্যে শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। সেখানে শত শত মানুষ উপস্থিত হন। ঠিক সেই সময় সামরিক বাহিনীর প্যারাগ্লাইডাররা বিক্ষোভকারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। আয়োজক কমিটির এক নারী সদস্য জানান, হামলার বিষয়ে সতর্ক করার কারণে প্রায় 1/3 লোক পালিয়ে বাঁচতে পেরেছিল, কিন্তু হঠাৎ একটি মোটর চালিত প্যারাগ্লাইডার ভিড়ের উপর দিয়ে উড়ে এসে 2টি বোমা ফেলে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এই হামলার বিষয়ে মিয়ানমারের জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটেনের জন ক্লার্ক, ফ্রান্সের মিশেল এইচ ডেভরেট এবং যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনিজ। তারা সবাই ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাদের নাম ঘোষণা করে। নোবেল কমিটি জানায়, 3 গবেষকের এই আবিষ্কার কোয়ান্টাম পদার্থবিদ্যার নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা এমন একটি অতি পরিবাহী বৈদ্যুতিক ব্যবস্থা তৈরি করেছেন যা একটি অবস্থা থেকে সরাসরি অন্য অবস্থায় টানেল করে যেতে পারে। তারা আরও দেখিয়েছেন, এই ব্যবস্থাটি নির্দিষ্ট মাত্রার শক্তি শোষণ করে এবং বিকিরণ করে, যা কোয়ান্টাম মেকানিক্সের ভবিষ্যৎবাণীর সাথে পুরোপুরি মিলে যায়। বাসায় কি পোষা প্রাণী আছে? ব্যস্ত শহুরে জীবনে কাজে গেলে প্রিয় প্রাণীটিকে দেখাশোনা কে করবে, কোথায় বা কার কাছে রেখে যাবে, এসব নিয়ে চিন্তায় কপালে ভাঁজ পড়ছে বেশিরভাগ দক্ষিণ কোরীয় নাগরিকের। তাই দেশটিতে ক্রমেই বাড়ছে পোষা প্রাণীদের জন্য দিবা যত্ন কেন্দ্র বা ডে কেয়ার। কাউকে হাতে তুলে খাওয়াতে হচ্ছে, কাউকে আবার গোসল করানো হচ্ছে, কেউ আবার আছে বাড়ি ফেরার অপেক্ষায়। তবে এরা কেউ মানুষের বাচ্চা না, এরা হলো ঘরের পোষা প্রাণী। এই চিত্র দক্ষিণ কোরিয়ার পোষা প্রাণীদের দিবা যত্ন কেন্দ্রের। প্রিয় প্রাণীকে সেখানে রেখে কাজে যান মালিকেরা। সেখানেই প্রাণীদের দেখাশোনা, খাওয়ানো ও খেলাধুলা করানো হয়। দেওয়া হয় প্রয়োজনীয় প্রশিক্ষণও। শহুরে জীবনে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এই সেবা। দক্ষিণ কোরিয়া জুড়ে একের পর এক এমন প্রতিষ্ঠান গড়ে উঠছে। সেখানে পোষা প্রাণীদের হ্যান্ডশেক করা, দরজা বন্ধ করা, দড়িতে লাফ দেওয়া, অন্য প্রাণীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর মতো বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এসব ডে কেয়ারে পোষা প্রাণীদের গোসল করানোর ব্যবস্থা আছে। গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তবেই তাদের মালিকের সঙ্গে বাসায় ফেরত পাঠানো হয়। দিবা যত্ন কেন্দ্রের কারণে আমাদের অনেক উপকার হয়েছে। বাসায় ফিরে কুকুরের পেছনে বেশি সময় দিতে হচ্ছে না। তবে এই সেবা বেশ ব্যয়বহুল। সিউলে একটি কুকুরের 1 মাসের ডে কেয়ার সেবার জন্য গুনতে হয় $180। দক্ষিণ কোরিয়ার প্রশাসনের হিসাব মতে দেশটিতে 1.5 কোটিরও বেশি মানুষের পোষা প্রাণী আছে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত বার্তাকক্ষ। দর্শক, এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন বিকেল 5টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।